আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে অলরেডি জেনে গেছেন গতকালকে বার্সেলোনা ইন্টার মিলানের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে ফার্স্ট লেগটাতে ৩-৩ গোলে ড্র করছে। এই ৩-৩ গোলে ড্র করার পরে বার্সেলোনার অনেক ফ্যানরা আছে যে তারা এই টিমটাকে নিয়ে হ্যান্সি ফ্লিকের কিছু ট্যাকটিক্স নিয়ে কিছুটা অখুশি আছেন, অনেকে বেশ খুশি। আই মিন বার্সেলোনা যে লেভেলের খেলাটা দিছে সেকেন্ড হাফ মানে ফার্স্ট হাফে তারা যখন দুইটা গোল কনসিড করলো ভাই, আমি সত্যি কথা বলতে প্রথম দুইটা গোল যখন বার্সেলোনা খেয়ে গেল এর আগ পর্যন্ত কিন্তু আমি ম্যাচটা দেখি নাই, যেটা আমি সত্যি বলতেছি। কিন্তু যখন তারা ম্যাচের দুইটা গোল কনসিড করার পরে সম্ভবত ম্যাচের 21 মিনিটে মনে হয় দ্বিতীয় গোলটা কনসিড করছে, তারপর 23 মিনিট থেকে আমি 23 কিংবা 24 মিনিট হবে ওই মুমেন্ট থেকে আমি ম্যাচটা দেখা শুরু করছি ভাই। এই ম্যাচটা দেখার পরে আমি যে জিনিসটা বার্সেলোনাকে নিয়ে বলতে চাই, এই বার্সেলোনাকে আটকানোর মতো রিসেন্টলি ইউরোপের কোনো টিম আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, পিএসজি হয়তো বা তাদেরকে টক্কর দিতে পারে যদি বার্সেলোনা ফাইনালে উঠে যায়, তাহলে ওই দিক থেকে যদি পিএসজি ফাইনালে উঠে যায় তাহলে পিএসজি হয়তো বা তাদেরকে টক্কর দিতে পারে। বাট আদারওয়াইজ এই মুহূর্তে এমন কোন টিম আমি ইউরোপে দেখতেছি না যে তাদেরকে বলে কয়ে হারাতে পারবে। এটা ইম্পসিবল, ইম্পসিবল। এই বার্সেলোনাকে হারানো ভাই অনেক কষ্ট, মানে হারানো তো ভাই গোল তাদের এগেনস্টে আপনি করতে পারবেন, কিন্তু তাদের এগেনস্টে যে আপনি গোল খাবেন না সেটা সিউরিটি আপনি দিতে পারবেন না। সেটার জলজন্ত প্রমাণ হচ্ছে গতকালকের ম্যাচটা। গতকালকে ভাই ইন্টার মিলান ইন্টার মিলান এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সবচাইতে কম গোল খাওয়া দল। সম্ভবত ফার্স্টটা গোল মনে হয় তারা মাত্র গোল কনসিড করছে। সেই যেই টিমটা পুরো চ্যাম্পিয়ন্স লিগে 12-13টা ম্যাচ খেলে মাত্র ফার্স্টটা গোল কনসিড করছে, সে রিসেন্টলি যেই টিমটা ইউরোপে সেট পিসে সবচাইতে স্ট্রং 8-9 জন নিয়ে সেট পিসে ডিফেন্স করে এমন একটা দলের এগেনস্টে 3-3টা গোল, ভাই এটা কোনো খামখেয়ালি কথা না ভাই। সো এমন ধরনের টিমকে যেহেতু মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে কাবু করে ফেলছে, পিছিয়ে থাকার পরেও যেভাবে কাম ব্যাক করছে, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। এই বার্সেলোনাকে ভাই ভিট করতে পারবে বলে ইন্টার মিলান সেকেন্ড লেগটাতে আমার কাছে মনে হয় না। এখন আপনারা অনেকেই বলবেন হ্যাঁ নিজেদের ঘরের মাঠে 3 গোল খাইছে, ওইখানে যায় কি করবে ভাই? এটা একটা অ্যাক্সিডেন্টও আপনি ধরে নিতে পারেন, কারণ ফার্স্ট গোলটা মাত্র ম্যাচের 31-30 সেকেন্ডের মাথায় গোলটা তারা কনসিড করছে, যেটা একেবারে আনএক্সপেক্টেবল। এটা এক্সপেক্টেবল না। তো ওই গোলটা যদি না হইতো, ফার্স্ট বল যে গোলটা তারা করে ফেলছে ইন্টার মিলান, ওই গোলটা না করলে তো এই ম্যাচটা বার্সেলোনা জিতেই নিত। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে দ্বিতীয় গোলটার বাইসাইকেল কি কে জায়গায় কি জানি ডামফ্রোস ভাই, এ এক আরেক মনস্টার। এ নাকি ভাই ট্রেনিং সেশনও নাকি আসে নাই, কোথায় থেকে আইসে, সম্ভবত এক্সাম ছিল না কি 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 জানি একটা ছিল তার, ওইখান থেকে এসে সে নেমে গেছে, ডাইরেক্টলি মাঠে নেমে গেছে, নেমে মনস্টারের মতো দুইটা গুলো একটা অ্যাসিস্ট। সো ওই ড্যাম্প্রিসের আপনি যদি ফিজিক্যাল ফিটনেস এবং আপনি যদি হাইট দেখেন ওই হিসাব করলে এই জায়গায় বার্সেলোনার ডিফেন্ডারদেরকে বিট করা তার জন্য সহজ ছিল, যার কারণে তিনি মনস্টার হয়ে গেছেন। তো এই জিনিসটাকে বাদ দিলে, অর্থাৎ একজন উইংব্যাক যেভাবে ম্যাচটা বের করে আনছে, বের করে আনার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মিলানকে, সেইখান থেকে ইন্টার মিলানকে যেভাবে তারা রুখে দিয়েছে, যেভাবে লামিনে ইয়ামাল, যেভাবে রাফিনহা, যেভাবে ফেদ্রি, ভাই এই প্লেয়ার গুলা যা করছে, ফ্রাঙ্কে ডিয়ং এর কথা বলতে হবে, এই প্লেয়ার গুলা যা করছে আউটস্ট্যান্ডিং। মানে এখন বর্তমানে আপনি যদি বার্সেলোনা হিসেব করেন, লামিনে ইয়ামাল, রাফিনহা, পেদ্রি, এই তিনটা প্লেয়ার ছাড়া বার্সেলোনা নাথিং। উইদাউট লামিনে ইয়ামাল, উইদাউট রাফিনা, উইদাউট পেদ্রি, নাথিং বার্সেলোনা। আপনি এটা লিখে রাখেন, আপনি এটা লিখে রাখেন যে এই তিনটা প্লেয়ার যদি পারফর্ম করতে না পারে তাহলে বার্সেলোনার পুরো টিমের চিত্রটা চেঞ্জ হয়ে যায়। বার্সেলোনা মানে বার্সেলোনা গোলও করতে পারবে না যদি বাই চান্স যদি এই তিনটা প্লেয়ার যদি একসাথে না খেলতে পারে। এখন আমরা আসি ইন্টার মিলানকে সামনের ম্যাচটা হারিয়ে ফাইনালে উঠতে পারবে কিনা বার্সেলোনা। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই, দেখুন ইন্টার মিলানের সামনে যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনার ফ্যানদের জন্য হতাশাজনক বিষয় হচ্ছে ইন্টার মিলানের মেইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ নেক্সট ম্যাচটা বার্সেলোনার এগেইনস্টে খেলতে পারবে না, এটা একটা তাদের নেগেটিভ পয়েন্ট। এই ম্যাচটা সে খেলতে পারবে না, তাদের মেইন টার্গেটমেন্ট থাকবে না, সো এইখানে তাদের একটা দুশ্চিন্তার জায়গা রয়েছে। অপরদিকে আপনি যদি বার্সেলোনার কথা হিসেব করেন তাহলে লেভানডস্কি সম্ভবত সামনের ম্যাচটাতে ফিরতেছে, অ্যালেক্স বালদে, এটা শিওর যে অ্যালেক্স বালদে পরবর্তী ম্যাচটা নামতেছে। এখানে আমরা দেখছি যে জেরার্ড মার্টিনকে ভাই ডেমফ্রেস যেভাবে একের পর এক বিট করছে, ওই মুমেন্টে যখন বিট করতেছিল তখন অ্যালেক্স বালদের কথা বারবার মনে পড়তেছিল যে ভাই এই প্লেয়ারটা কবে আসবে, কবে আসবে। ফাইনালি আমরা যতটুকু পর্যন্ত আপডেট পেয়েছি ততটুকু আপডেট থেকে
এটা মোটামুটি শিওর যে অ্যালেক্স বালদে নেক্সট ম্যাচটাতে ইন্টার মিলানের এগেইনস্টে খেলবে। আর যদি সে খেলে মানে ড্যামপ্রেস বার্সেলোনারা যেভাবে ফ্রিজ করে দিয়েছিল একটা সময়, সেই ড্যামপ্রেস এর এগেইনস্টে সে খেলবে। আপনি এখানে তার এগেইনস্টে ডুয়েল উইন হইতে দেখবেন, তার এগেইনস্টে আপনার গ্রাউন্ড ডুয়েল, এরিয়াল ডুয়েলে হয়তো বা একটু ঝামেলা হইতে পারে, গ্রাউন্ড ডুয়েল, তারপর ড্রিবলিং, সব জায়গায় দেখবেন যে ওই ড্যামপ্রেসকে এই জায়গায় বিট করে দিবে অ্যালেক্স বালদে ভাই। ওর যেই পরিমাণ স্পিড, যেই পরিমাণ ড্রিবল স্কিল, যেভাবে ডিফেন্স করার স্কিল, এগুলা তো এবার মৌসুমে আপনারা দেখতেছেন। তো সেই অনুযায়ী বলতে চাই এখানে মোটামুটি বার্সেলোনা সামনের ম্যাচটাতে এগিয়ে থাকবে প্লেয়ার হিসেব করলে। এই জায়গায় বার্সেলোনা এগিয়ে থাকবে। আর হ্যান্সি ফ্লিকের টেকনিক দেখে তো ভাই জাস্ট ওয়াও। যখনই দেখলেন যে ওই ড্যাম্প্রিস বারবার জেরার্ড মার্টিনকে বিট করতেছে, তখন কি করলেন, সেকেন্ড হাফে এসে জেরার্ড মার্টিনকে উঠিয়ে দিয়ে এ জায়গায় দেখলাম যে ইনিগো মার্টিনেসকে লেফট ব্যাকে সরিয়ে নিলেন এবং সেন্টার ব্যাকে রোনাল্ড আরাউকে নামাই দিলেন। তারপর থেকে বার্সেলোনার ডিফেন্সের যে উইকনেসটা ছিল প্রথম হাফে, সেকেন্ড হাফে আমরা এত একটা দেখি নাই। এবার আমরা সেই ফাইনাল থার্ডের দিকে, যে বার্সেলোনা যেই ম্যাচটা দেখাইছে, যেই ইন্টেন্সিটিটা দেখাইছে এই ম্যাচটাতে, বার্সেলোনা পরবর্তী ম্যাচটাতে কি করবে। প্রথমত আমি যেটা বলতে চাই, দেখুন প্রথমত বার্সেলোনা 21 মিনিটের মাথায় দুইটা গোল কনসিড করে ফেলছে। এরপরে লামিনে ইয়ামাল যে ম্যাজিক গুলা দেখাইছে ভাইরে ভাই, লামিনে ইয়ামাল 17 বছর বয়স ভাই, 17 বছর বয়সে যদি তার ক্যারিয়ারটা দেখেন, দেখবেন যে 100টা ম্যাচ খেলে ফেলছে, 100টা ম্যাচে 23টা গোল, 33টা অ্যাসিস্ট করে ফেলছে মাত্র এই বছর বয়সে। যেখানে তার 17 বছর বয়সে আমরা যদি এখন রোনালদো এবং যদি লিওনেল মেসির ক্যারিয়ারটা হিসাব করে তাহলে দেখতে পারবো যে 17 বছর বয়সে রোনালদো ম্যাচ খেলেছে সম্ভবত 19টা ম্যাচে 5টা গোল 4টা অ্যাসিস্ট করছে। আর লিওনেল মেসি ম্যাচ খেলেছে 9টা ম্যাচ, 9টা খেলে 1টা গোল, কোনো অ্যাসিস্ট করতে পারে নাই। সেই জায়গায় এই প্লেয়ারটা মাত্র 17 বছর বয়সে 100টা ম্যাচ খেলে ফেলছে ভাই, 100টা ম্যাচ। 17 বছর বয়সে একটা প্লেয়ার 100টা ম্যাচ খেলে ফেলছে, আর সেই সাথে 23টা গোল 33টা অ্যাসিস্ট। ভাই ভাবা যায় এগুলা। আচ্ছা, ওই স্টেজ গুলা বাদ দিয়ে আমরা তার পারফরমেন্সের, এই ম্যাচের পারফরমেন্সটার দিকে একটু ফোকাস করি। দেখুন তাকে যখন রাইট উইঙ্গার হিসেবে খেলানো হলো, তাকে যখন রাইট উইঙ্গার হিসেবে হ্যান্সি ফ্লিকে নামাইলো, ওই জায়গায় ইন্টার মিলানের যে কোচ ছিল তার প্ল্যানটা ছিল লামিনে ইয়ামালকে আটকানো, 2 থেকে 3 জন প্লেয়ারকে দিয়ে তাকে আটকানো। বাট পারছে ভাই 2 থেকে 3টা প্লেয়ার না। আপনি দেখছেন ফার্স্ট যে গোলটা করছে আউটস্ট্যান্ডিং। মানে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে ভাই লিওনেল মেসি মনে হয় মাটি নেমে গেছে। লিওনেল মেসির প্রতিচ্ছবি আপনারা দেখতে পাইতেছেন, যে এখানে 1 জন 2 জন ভাইরে ভাই কিভাবে সেট পিসে 7 থেকে 8 জন প্লেয়ারকে বিট করে কিভাবে ভাই গোলটা করলো দেখছেন। এই গোলটা করার 24 মিনিটের মাথায় এই গোলটা করছে। এই গোলটা করার মাত্র 1 মিনিট পরে আবারও একটা শুট নিছে, যেভাবে 3 থেকে 4 জন প্লেয়ারকে ড্রিবল করে যেভাবে শুটটা নিছে, বারে লেগে ফিরে আসছে। সো এই সিনারিটা দেখার পরে, প্রথমে এই গোল, তারপরে এই সিনারিটা দেখার পরে তার পিছনে আরো 1 জন প্লেয়ার এক্সট্রা লাগিয়ে দিল, অর্থাৎ তাকে আটকানোর জন্য 4 জন প্লেয়ারকে লাগিয়ে দিল। বাট তাকে কি ফার্স্টে আটকাইতে পারে নাই। সো তার এই ম্যাচের পারফরমেন্সটা দেখে আপনি আগামী ম্যাচে আরো বেশি আশা করতে পারেন যে আগামী ম্যাচে ইন্টারকে তিনি আরো বেশি ভোগাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন আমরা আসি রাফিনহার দিকে। রাফিনহা ভাই এবারের মৌসুমে রাফিনহা যা শুরু করছে, একজন বার্সেলোনার ফ্যান হিসেবে আপনারা আর একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে বেশ খুশি হবেন, কারণ এবারের মৌসুমে তিনি তার বেস্ট ভার্সনটা দেখাইতেছে, যেখানে গত ম্যাচটাতেও একটা অ্যাসিস্ট করছে। আর থার্ড যে গোলটা এসেছে বার্সেলোনার ওম গোল, ওইটাতেও যে বুলেট শুটটা নিছে ভাই, বারে লেগে ফিরে আসছে, আউটস্ট্যান্ডিং ছিল। এরপরে পরের শেষের দিকে এসে আমরা দেখলাম যে এই জায়গায় ম্যাচে সম্ভবত অতিরিক্ত এক্সট্রা টাইমের 1 মিনিট না 2 মিনিটের মাথায় তিনি আরো একটা শুট নিছে, যেটা সিমনে ফিরাই দিছে। আউটস্ট্যান্ডিং ছিল এই ম্যাচটাতে, সম্ভবত 3টা না 4টা শুট নিছে, 3টাই ছিল অ্যাকুরেট শুট, অর্থাৎ অন টার্গেটে শুট ছিল, মোটামুটি একুরেট শুট ছিল। তো এটা হচ্ছে রাফিনার পারফরমেন্স। এখন যদি মিডফিল্ডে পেদ্রির কথা বলেন, তাহলে পুরো মিডফিল্ডটাই কন্ট্রোল করে হচ্ছে পেদ্রি। এই পেদ্রিকে দিয়ে ভাই বার্সেলোনা যা করতেছে, কি ডিফেন্স কি অফেন্স, সব জায়গাতে পেদ্রিকে আপনি খুঁজে পাবেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে, ফাইনাল থার্ডে সামনের ম্যাচটাতে তো লেভানডস্কি আসতেছে, ফেরান তোরেস একটা গোল করছে গত ম্যাচটাতে, বাট গোল করার পরেও আমার কাছে মনে হইতেছে তিনি সামনের ম্যাচটা সুযোগ পাবে না, কারণ তিনি একের পর এক বিগ চান্স মিস করছে।
তো সাবস্টিটিউট হিসেবে হয়তোবা সুযোগ পাবে লেভানডস্কি সামনে ম্যাচটা যেহেতু আসতেছে। লামিনে ইয়ামাল রাইট উইঙ্গে যে কারিশমাটা দেখাইছে, 3 থেকে 4 জন প্লেয়ার তার পিছনে যেভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তাকে যেভাবে আটকাইতে পারে নাই। রাফিনা যেভাবে আউটসাইড অফ দ্য বক্স থেকে আউটস্ট্যান্ডিং শুট গুলা নিছে, এগুলা দেখার পরে এবং মিডফিল্ডে পেদ্রি, ফ্রাঙ্কে ডিয়ং, তারপর পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নামা গাবি, এরা যে পারফরমেন্সটা দিয়েছে, এই পারফরমেন্স গুলো হিসেব করলে আপনি মানতে বাধ্য হবেন যে পরবর্তী ম্যাচটাতে ইন্টার মিলানের চাইতে যোজন যোজন এগিয়ে থাকবে বার্সেলোনা। হ্যাঁ, ইন্টার মিলান হয়তো নিজেদের ঘরের মাঠে খেলবে, বাট আমার কাছে মনে হয় না যে এই বার্সেলোনাকে তারা ভিট করতে পারবে। আমার কাছে মনে হইতেছে যে এই বার্সেলোনাকে তারা আটকাইতে পারবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বার্সেলোনা এবং ইন্টার মিলানের ম্যাচটা শেষে। আমার কাছে যেটা মনে হইতেছে সেটাতে বলতে চাই যে ইন্টার মিলান যেভাবে ডিফেন্স করছে, যেভাবে ডিফেন্স করার পরেও 3-3টা গোল খাইছে, সেই অনুযায়ী বলতে চাই সামনের ম্যাচটাতেও তারা আরো গোল খাইতে পারে। হ্যাঁ, তারা গোল দিতেও পারবে কাউন্টার অ্যাটাকে, বাট গোল তাদেরকে খাইতেও হবে। লামিনে ইয়ামালের কাছে যেভাবে পরাস্ত হয়েছে, আমার কাছে মনে হয় যে ইন্টার মিলান সামনের ম্যাচটাতে গোল করলেও জিততে পারবে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।